আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ইভা বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। এই বৃহস্পতিবার রাত 12টা বাজে এমন বৃষ্টি এসেছে, আর রাত 12টা বাজা মানে হচ্ছে যে শুক্রবার হয়ে গিয়েছে। তো বৃষ্টি দেখে কি যে ভালো লাগছিল, আর শুধু বলতে ইচ্ছে করছিল যে আলহামদুলিল্লাহ, কারণ এত অসহ্য গরমের পর এত সুন্দর শান্তির বৃষ্টি। তো যতক্ষণ বৃষ্টি হয়েছিল তার মধ্যে থেকে আমি দেখা গিয়েছে আধা ঘন্টা একদম জানালার পাশেই দাঁড়িয়েছিলাম। এত সুন্দর বাতাস, বৃষ্টি, তারপর হচ্ছে থান্ডারস্টর্ম, তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল। এখনকার ক্লিপগুলো হচ্ছে বৃহস্পতিবারের আগের ক্লিপ। এখন আমি বার্গার প্যাটি বানানোর প্রিপারেশন নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এই বিফ কিমাগুলো বেশ কিছুদিন আগেই রেডি করে রেখেছিলাম। ভেবেছিলাম যে রেস্টুরেন্ট স্টাইল যে বার্গার প্যাটি সেটা করে তারপর হচ্ছে বার্গার বানাবো, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বার্গার প্যাটি নিয়ে যে রিসার্চ করা এবং ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখে নিজের মতো করে তারপর বানানো, সেটা আমার আর সম্ভব হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে লিয়ানার স্কুলে আমাকে লাঞ্চ দিতে হবে, আর লাঞ্চ দেওয়ার জন্য স্পেশাল কোনো কিছুই আমার ফ্রিজে ফ্রোজেন করা কিংবা বানানো ছিল না। তাই ইমার্জেন্সি আমাকে এই বিফ কিমাটা বের করেই বার্গার প্যাটি বানাতে হচ্ছে। নর্মালি আমি লিয়ানার স্কুলে টিফিন দেওয়ার জন্য কিংবা লাঞ্চ দেওয়ার জন্য আগে থেকে কিছু খাবার রেডি করে রাখি, কিন্তু সেটাও শেষ হয়ে গিয়েছিল। তাই নিজের মতো করে কিছু মশলা দিয়ে বার্গার প্যাটিটা আমি রেডি করে নিয়েছি। যদিও প্যাটি বানানোর জন্য মাংসের কিমাটা কিন্তু অনেক বেশি মিহি হতে হয়, তো আমার যে বিফ কিমার জন্য মাংস সেটা কিন্তু আমি অত বেশি মিহি করিনি। তো যাই হোক, আমি যতটুকু বিফ কিমা করেছিলাম সেগুলো দিয়ে জাস্ট 5টা বার্গার প্যাটি আমার হয়েছে। বেশ কিছু পেঁয়াজ আনিয়েছি, আর পেঁয়াজের সাইজগুলো দেখে আমার যে কি খুশি লাগছিল, কারণ এরকম সাইজের পেঁয়াজ দেখা যায় নর্মালি তেমন একটা পাওয়া যায় না। তবে আমি যেদিন এনেছিলাম সেদিনই ফার্স্ট আমি এই সাইজের পেঁয়াজটা দেখেছিলাম, কিন্তু এখন কিন্তু সব জায়গাতেই এই সাইজের আর এরকম সুন্দর সুন্দর পেঁয়াজ আমি দেখতে পাই। যে প্যাটিগুলো আমি বানিয়েছি সেখান থেকে 2টা এখন ভেজে নিচ্ছি। একটা দিয়ে লিয়ানাকে সকালে স্কুলের জন্য বার্গার বানিয়ে দিব, আর আরেকটা মনে হচ্ছে যে আমি রুটি দিয়ে রাতের বেলাতেই খাবো। তবে আমি একদম পুরোটাই হচ্ছে মাংস দিয়ে করার কারণে কি হয়েছে, মাংসটা শ্রিঙ্ক করে অনেকটাই কিন্তু ছোট হয়ে গিয়েছে। আমি কিন্তু বেশ বড় সাইজের কিমাই বানিয়েছিলাম, কিন্তু ভাজার পর সেটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। এই যে বার্গার প্যাটিগুলো আমার বানানো হয়ে গিয়েছে, তবে বার্গার প্যাটি বললেও দেখতে কিন্তু একদম কাবাবের মতোই লাগছিল আমার কাছে, কিংবা মাংস ভাজা, কিন্তু দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজার ছিল। বেঙ্গল মিটের এই চিকেন পপসটা ফার্স্ট টাইম এনেছি। আমি অন্যান্য ব্র্যান্ডের এরকম চিকেন পপস খেয়ে দেখেছি, কিন্তু অত বেশি ভালো লাগেনি, কিন্তু এটার টেস্ট কিন্তু ভীষণ ভালো। তাছাড়া হচ্ছে ভাজার পর এত বেশি ক্রিস্পি হয়, একটু স্পাইসি টাইপের। আর প্যাকেটটা খোলার পর একটার গায়ে একটা কিন্তু পপ চিকেনগুলো লেগেছিল না। অন্যগুলো দেখা যায় যে ফ্রোজেন খাবার যেটাই আনি না কেন দেখা যায় একটার সাথে একটা কিন্তু লেগে থাকে, বাট এটা কিন্তু খুবই ছাড়া ছাড়া ছিল। তো আমার কাছে বেশ ভালো লেগেছে বেঙ্গল মিটের এই পপ চিকেনটা। স্কুল ডেজগুলোতে সকালবেলা এত বেশি রাশ পড়ে যায়, তো আমার হচ্ছে আবার ডাবল কষ্ট, কারণ আমাকে স্কুলে হচ্ছে স্ন্যাক্সও দিতে হয় আবার লাঞ্চও দিতে হয়।
তো আমি সব সময় চেষ্টা করি লাঞ্চে আমি যে আইটেমটা দিব সেটা যেন রাতের বেলাতে হাফ ডান করে রাখি, আর সকালবেলাতে হাফ করে তারপর হচ্ছে কমপ্লিট করে আর কি যেটা দিয়ে দেই। তবে বিরিয়ানি, তারপর পাস্তা, নুডলস এই টাইপের কিছু দিলে তো দেখা যায় আগের দিনই সেটা কুক করে রাখতে হয়, কারণ সকালবেলা উঠে এই টাইপের কোনো কিছু মানে রান্না করে দেওয়া পসিবল না। আজকে আমি মেয়োনিজ ছাড়াই বার্গার বানাচ্ছি। তার কারণ হচ্ছে গতকালকে আমি মেয়োনিজ বানানোর জন্য ডিমটা আগে থেকে মানে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, বাট সামহাও ডিমটা হয়তো বা কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছিল কিংবা নষ্টই ছিল, যেটা আমি নোটিস করিনি। আর ব্লেন্ডারে দেওয়ার সময় ডিমটা কিন্তু একদম পারফেক্ট মনে হয়েছিল আমার কাছে। সো আমি যা যা দেওয়ার সব কিছু দিয়ে মানে ব্লেন্ড করার জন্য দিয়েছি, আর অনেকক্ষণ ধরে ব্লেন্ড করছি। নর্মালি আমি দেখা যায় 2 থেকে 3 মিনিট ব্লেন্ডারে ব্লেন্ড করলে আমার মেয়োনিজটা রেডি হয়ে যায়, কিন্তু 10 মিনিট ধরে আমি ব্লেন্ড করছি কিন্তু কোনোভাবেই মানে মেয়োনিজ হওয়ার নাম নিচ্ছিল না। তারপর আমি কি যেন মনে হলো যে একটু নাকের কাছে নিয়ে দেখি। তো নাকের কাছে নেওয়ার পর মনে হলো যে ডিমটা হয়তো বা নষ্ট, কারণ পুরো মিক্সচারটা একদম ফাটা ফাটা হয়ে গিয়েছিল আর একটা স্মেল আসছিল। তো আমার আর মানে মেয়োনিজ বানানোর ইচ্ছাটাই উঠে গিয়েছে, আর বানাতেও ইচ্ছা করছিল না, কারণ আবার মেয়োনিজ বানাতে গেলে ডিমটাকে মানে আবার বের করে রাখতে হবে কিছুক্ষণ রুম টেম্পারেচারে আনার জন্য। তাই আর মেয়োনিজ বানাইনি। তবে আমি প্রায় সময় কিন্তু এরকম ফাঁকিবাজি ওয়েতে সস টস এভাবে দিয়ে স্যান্ডউইচ আর বার্গার বানিয়ে দিয়ে দিই লিয়ানাকে স্কুলে। আমি যে বিফ প্যাটিটা বানিয়েছিলাম সেটা হাত দিয়ে খুলে এভাবে পুরো মানে বানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, কারণ প্যাটিটা তো ভাজার সময় অনেকটাই শ্রিঙ্ক হয়ে গিয়েছিল, যার কারণে আমার বান অনুযায়ী প্যাটিটা আর হয়নি, অনেক বেশি ছোট লাগছিল। তো ওই ছোট প্যাটিটা এভাবে বসিয়ে দিলে লিয়ানা কী করবে যে যতটুকু মানে প্যাটি সহকারে বান সেটা খাবে আর বাকি বানগুলো খাবে না, তাই আমি এরকম করে দিয়েছি। সেই সাথে হচ্ছে একটা যে মানে স্লাইস চিজ সেটা দিয়ে তারপরে এই যে গ্রিল করে নিয়েছি। তো ওইভাবেও দেওয়া যেতে পারে, তো ওইভাবে দিলে বক্সের মধ্যে জায়গা হবে না আর খেতে একটু প্রবলেম হবে, দেখা যাবে ড্রেস নষ্ট করে ফেলবে। তাই আমি গ্রিলারে দিয়ে একটু সাব বার্গারের মতো করে এরকম মানে প্রেস করে তারপর দিয়ে দিলাম। লিয়ানাকে স্কুল বাসে ড্রপ করে দিয়ে আমি আর আরএম চলে এসেছি একটা হোটেলে সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো ভেবেছিলাম আসার সময় কি খাচ্ছি রেকর্ড করব, কিন্তু খাওয়া শেষে তারপর মনে পড়েছে, সো যেখান থেকে মনে পড়েছে সেখান থেকে একটু রেকর্ড করলাম। আর গরম গরম চা দিয়ে পরোটা খেতে কী যে মজার লাগছিল মানে কি বলবো। আর আমার কাছে মনে হয় যে চা পরোটা আই থিঙ্ক সবারই কম বেশি খুবই পছন্দ। সকালবেলা চা পরোটা থাকলে নাস্তার জন্য হয়তো আর তেমন কিছুই লাগে না। তো যাই হোক, ব্রেকফাস্ট করে এসে আমি যে পেঁয়াজগুলো এনেছিলাম সেগুলো এখন ক্লিন করে নিচ্ছি। আর এগুলো ক্লিন করতে করতে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি, কারণ লাস্ট ব্লগে আপনারা আমার মানে 2টা জিনিস নিয়ে খুবই বেশি মানে কমেন্ট করেছেন। একটা তো ক্যাবিনেট, আরেকটা যেটা হচ্ছে সেটা ভেজিটেবল কাটার। তা আপনাদের কাছে আমার এই ভেজিটেবল কাটারটাও এত পছন্দ হবে সেটা আমি আসলে বুঝতে পারিনি। আর এই ভেজিটেবল কাটারটা আজকের না, আমি হচ্ছে 2023 সালে যে বাণিজ্য মেলার ইন্ডিয়ান স্টলগুলো বসে না সেখান থেকে কিনেছিলাম। তাই আপনারা মানে আমাকে যারাই কোয়েশ্চেন করেছেন কোথা থেকে কিনেছি, প্রাইস কত, প্রাইসটা মনে হয় যে 1200 টাকার মধ্যেই ছিল। আর মানে কোথা থেকে কিনেছি সেটাও বলে দিলাম। তবে কোনো অনলাইনে পাওয়া যায় কিনা সেটা আমি জানি না, আর পাওয়া গেলেও কতটা হেল্পফুল হবে সেটাও আমি বলতে পারবো না। তবে এই জিনিসটা কিন্তু আমার অনেক কাজের মানে খুবই কাজে দেয় আর কি। আর এই কাটারের সাথে আরেকটা হোল্ডারের মতো ছিল যেখানে কিনা পিন বসানো। অনেক সময় মানে আলু পেঁয়াজ তারপর কাটার সময় দেখা যায় শেষ মুহূর্তগুলো স্লাইস করার সময় হাতে লেগে যায়। সো ওইটার মধ্যে যদি আপনারা মানে ঢুকিয়ে তারপর হচ্ছে স্লাইস করেন তাহলে শেষের অংশটুকুও স্মুথলি স্লাইস করা যাবে, হাতে লাগবে না। তো আমি দেখা যায় ওইটা ইউজ করা লাগে না আমার, আমি এমনিতেই করে ফেলি। এরপর আপনারা ক্যাবিনেট নিয়ে যে কোয়েশ্চেনগুলো করেছেন সেটা হচ্ছে ক্যাবিনেটের প্রাইস কত আর মেজারমেন্ট আমি আমার পছন্দ অনুযায়ী বানিয়েছি। আই মিন আমি যেখানে ক্যাবিনেটটা রাখবো সেই জায়গা
আমার কতটুকু সেই পরিমাপেই বানিয়েছি। তারপর আপনাদেরকে বলছি, হাইট হচ্ছে নর্মালি যে আলমিরা কিংবা শোকেসের যে হাইট হয় সেই সেম হাইট, আর পাশে কিংবা ওয়াইড যেটাই বলেন না কেন সেটা হচ্ছে 4.5 ফিটের একটু বেশি। প্রাইসটা আমি এই কারণেই বলিনি, কারণ আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জিনিসটা বানাবেন। কারো হয়তো বা বাজেট বেশি থাকবে, ভালো কিছু দিতে চাবে, সো তাদের প্রাইসটা বেশি হবে। আর কেউ হয়তো বা আরেকটু কম বাজেটের মধ্যে বানাতে চাবে, তো তাদের প্রাইসটা কম হবে। তো আমি কি ম্যাটেরিয়ালস ইউজ করেছি সেটা তো লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। সো প্রাইসটা যেহেতু এতই জানতে চাচ্ছেন, তো আমি যে ক্যাবিনেট বানিয়েছি আর ডাইনিং ওয়াগন বানিয়েছি, দুইটা মিলিয়ে 68,000 টাকা লেগেছে আমার। তো আমি কমেন্টের মাধ্যমে বলে দিয়েছিলাম, তারপরও আবার এখন মানে বলে দিলাম, কারণ অনেকেই দেখা যায় কমেন্ট চেক করেন না, একই কোয়েশ্চেন আবার করেন। তো যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রিজের ডিপ ক্লিনটা করে নিয়েছি। আর ডিপ ক্লিন বলতে আমি তেমন স্পেশাল কোনো কিছুই করি না, নর্মাল হচ্ছে যে ভিম লিকুইড থাকে সেটার সাথে সামান্য পানি মিক্স করে আমি প্রথমে যে নেট ব্যাগগুলো থাকে সেটা দিয়ে পুরো ফ্রিজটা মুছে নেই। তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে দেন ভিনেগার আর লেবু পানির সাথে মিক্স করে একদম ফাইনাল যে মোছা সেটা মুছে দেই। কারণ শেষে যদি ভিনেগার আর লেবুর পানি দিয়ে তারপর ফ্রিজটা মোছা হয় তাহলে ফ্রিজের ভিতরে যে কেমন একটা স্মেল সেটা থাকে না, খুব সুন্দর একটা মানে স্মেল আসে। আর আমার কিন্তু ফ্রিজ তেমন একটা মানে ময়লা হয় না, আমার ডিপ ক্লিন করারও তেমন প্রয়োজন হয় না। আমি দেখা যায় প্রায় সময় হালকা করে মুছে দেই। আর সবসময় চেষ্টা করবেন ফ্রিজের ভিতরে যে কোনো খাবার রাখার জন্য মানে ঢেকে রাখবেন, তাহলে যে মানে এক খাবারের স্মেল আরেক খাবারে যাবে না আর ফ্রিজটাও স্মেল হবে না। তো আমি এখানে কিছু মানে যে কি বলে সেটাকে ম্যাট, সেটাও ফ্রিজে দিয়ে দিয়েছি, কারণ বাঙালি তো দেখা যায় অনেক সময় হাঁড়ি পাতিলও সহ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখি রান্না শেষ করে, আলসেমি করে আর বক্সে বের করতে ইচ্ছে করে না। আপনারা আমার ক্লিনিংয়ের ভিডিও দেখতে চান, তো আমি ভেবেছিলাম মানে যেটাই যখন ক্লিন করি না কেন আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো ফ্রিজটা যখন আমি অর্ধেক ক্লিন করা শেষ করি তখন মনে পড়েছে, তো ভাবলাম যে যেহেতু এমন স্পেশাল কোনো কিছুভাবে ক্লিন করছি না, সো একটু করে মুখে বলে দেই। আজকে একটা তরমুজ আনা হয়েছে, আর তরমুজের কালার দেখে আমি এত বেশি খুশি হয়ে গিয়েছি যে আমি কিন্তু সাথে সাথে একটা যে এক্সপ্রেশন সেটা এসেছিল, বাট সামহাও মানে সেই ভয়েসটা আমার একদম লো হয়ে গিয়েছে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু ওইটা শেয়ার করলে আপনারা কিছুই শুনতে পারবেন না, তাই মিউট করে এখন আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। তো তরমুজের কালারটা দেখে আমি যতটা খুশি হয়েছিলাম, কিন্তু অত বেশি মিষ্টি ছিল না, বাট খাওয়ার মতোই ছিল আর কি। তো তরমুজ বরাবরই আমার খেতে ভীষণ ভালো লাগে, আর তরমুজ খেলে দেখা যায় যে পেটও অনেকক্ষণ ভরা থাকে আর পানিরও মানে তেমন পিপাসা লাগে না। তবে তরমুজ কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, সো মিষ্টি না হলেও কোনো প্রবলেম নেই। দেখা যায় আমি লাসি বানিয়ে কিংবা মুহিতো এটা সেটা জুস বানিয়ে খেয়ে নেই। আজকের তরমুজের সাইজটা কিন্তু একদম পারফেক্ট ছিল আমাদের জন্য, 2 দিনে খাওয়া শেষ হয়ে যাবে। আর আশা করছি ক্যাবিনেট আর ভেজিটেবল কাটার নিয়ে আপনাদের যত কমেন্ট ছিল সেগুলোর কমেন্টের রিপ্লাই আমি দিতে পেরেছি। সো তরমুজ কাটতে কাটতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।